একদিকে ইরানের আকাশে একের পর এক ড্রোন আর মিসাইলের বিকট বিস্ফোরণ, অন্যদিকে লোহিত সাগরে মানে রেড সিতে আটকে থাকা হাজার হাজার কন্টেইনারবাহী বিশাল সব কার্গো জাহাজ, যেগুলো এশিয়ার দিকে আসার কথা ছিল। আর ঠিক এই একই মুহূর্তে ঢাকার কারওয়ান বাজারে কিংবা আপনার পাড়ার গলির মুদি দোকানে চাল, ডাল, পেঁয়াজ আর ভোজ্য তেলের দাম নীরবে আরেক দফা বেড়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আপাতদৃষ্টিতে এই তিনটি সম্পূর্ণ ভিন্ন ভৌগোলিক ঘটনার মধ্যে কোনো সরাসরি সম্পর্ক নেই বলে মনে হতে পারে, কিন্তু একটু গভীরে যাওয়া যাক। তেহরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরের এই ঢাকা শহরে বসে আপনি হয়তো আয়েশ করে ভাবছেন, মধ্যপ্রাচ্যের মরুভূমিতে কে কার দিকে মিসাইল ছুড়ল তাতে আপনার কি আসে যায়। কিন্তু আপনি কি জানেন, বিশ্বের তেল পরিবহনের সবচেয়ে বড় ধমনী হরমুজ প্রণালী দিয়ে জ্বালানির জাহাজ আসামাত্র কয়েক সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেলে ঠিক কতদিনের মধ্যে আমাদের দেশের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো পুরোপুরি স্তব্ধ হয়ে যেতে পারে। দেশের ফ্যাক্টরিগুলোর চাকা যখন ঘুরবে না, তখন আপনার জমানো টাকার মূল্য কতটুকু থাকবে? প্রশ্ন হলো, আমরা কি বিশ্ব অর্থনীতির এই ধেয়ে আসা সুনামির জন্য আদৌ প্রস্তুত, নাকি চোখ বন্ধ করে প্রলয় পার হওয়ার অবাস্তব স্বপ্ন দেখছি? আজ আমরা এমন কিছু ডেটা, পরিসংখ্যান এবং পর্দার আড়ালের ভূরাজনৈতিক সমীকরণ মেলাবো, যা মূলধারার সংবাদ মাধ্যমে খুব একটা বলা হয় না। চলুন শুরু করা যাক। দর্শক, চলুন বর্তমান ঘটনা দিয়ে শুরু করি। ঠিক কী ঘটছে এই মুহূর্তে? যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করেছে এবং অল্প কয়েকদিনেই মধ্যপ্রাচ্যের মানচিত্রের সমীকরণ উল্টে গেছে। ইরান শুধু বসেই নেই, তাদের ড্রোন আঘাত এনেছে সংযুক্ত আরব আমিরাতের মজুত রাখা জ্বালানি ট্যাঙ্কারে। কাতারের মতো দেশ, যারা বিশ্বের অন্যতম প্রধান এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী, তাদের স্থাপনায় হামলার কারণে ক্ষয়ক্ষতির খবর আসছে। এমনকি সৌদি আরবের তেল শোধনাগারও এই রোশানল থেকে বাদ পড়েনি। মজার বিষয় হলো, আন্তর্জাতিক বাজার কিভাবে এই আতঙ্কে সাড়া দিচ্ছে তা খেয়াল করুন। হামলার প্রথম দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারির কথা যদি ধরি, সেখান থেকে শুরু করে এই কয়েকদিনেই তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি $83 ছাড়িয়ে গেছে, অর্থাৎ প্রায় 10% দাম বেড়েছে চোখের পলকে। বিশ্ববাজারের এই অস্থিরতা সাধারণ কোনো ঘটনা নয়। জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে অপরিশোধিত তেল খুব শিগগিরই $100 ঘর অতিক্রম করবে। এখন প্রশ্ন হলো, এই বৈশ্বিক ডেটার সাথে আমাদের দেশের সম্পর্ক কি? সম্পর্কটা আমাদের টিকে থাকার। আমাদের বাংলাদেশ একটি চূড়ান্ত মাত্রায় আমদানি নির্ভর দেশ। সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি এর তথ্য অনুযায়ী আমাদের দেশে বর্তমানে ডিজেলের মজুত রয়েছে মাত্র 2 সপ্তাহের। কেরোসিন ছাড়া অন্যান্য জ্বালানির মজুতও 2 থেকে 6 সপ্তাহের বেশি নেই। একবার চিন্তা করে দেখুন, যদি হরমুজ প্রণালী দিয়ে তেল আসা বন্ধ হয়ে যায়, তবে মাত্র 14 থেকে 20 দিনের মাথায় আমাদের পরিবহন খাত, কৃষি, সেচ পাম্প এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোর কি ভয়াবহ অবস্থা হতে পারে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী স্বয়ং স্বীকার করেছেন যে সাশ্রয় করে চললে মজুদ জ্বালানি দিয়ে হয়তো মার্চ বা ঈদের ছুটি পর্যন্ত চলা যাবে। কিন্তু তারপর কি? বিশ্ববাজার থেকে চড়া দামে তেল কিনতে গেলে আমাদের এমনিতেই তলানিতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভে যে বিশাল টান পড়বে, তার ধাক্কায় ডলারের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কি আমরা হিসেব করছি? এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক এবং নীতি নির্ধারকদের সামনে এটি এক বিশাল অর্থনৈতিক টাইম বোমা। আমরা বাঙালিরা খুব দ্রুত অতীত ভুলে যাই, কিন্তু অর্থনীতি কখনো ইতিহাস ভোলে না। একটু গভীরে যাওয়া যাক। বর্তমানের এই সংকটকে বুঝতে হলে আমাদের অন্তত 5 থেকে 10 বছর পেছনের ক্যালেন্ডার উল্টে দেখতে হবে, কারণ ইতিহাস বারবার ফিরে আসে, শুধু তার রূপটা ভিন্ন থাকে। আপনাদের কি 2019 সালের সেপ্টেম্বরের কথা মনে আছে, যখন সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোয়ের আবকাইক এবং খুরাইস তেল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা হয়েছিল? ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সেই হামলার দায় নিলেও পশ্চিমা বিশ্ব সরাসরি ইরানকে দায়ী করেছিল। সেই একটিমাত্র হামলায় গ্লোবাল অয়েল সাপ্লাইয়ের প্রায় 5% বা প্রতিদিন 57 লাখ ব্যারেল তেল উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। ফলাফল, এক রাতেই বিশ্ববাজারের তেলের দাম প্রায় 20% বেড়ে গিয়েছিল, যা ছিল 1991 সালের উপসাগরীয় যুদ্ধের পর সবচেয়ে বড় লাভ। সেই সময়ও কিন্তু বাংলাদেশের তেলের দাম, পরিবহন খরচ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বিশাল এক ধাক্কা লেগেছিল। এবার আসুন 2022 সালের শুরুতে, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো। ভ্লাদিমির পুতিন যখন ইউক্রেনে সেনা পাঠালেন, তখনও আমরা ভেবেছিলাম ওই দূরের দেশের যুদ্ধে আমাদের কি। কিন্তু কয়েক মাসের মধ্যে আমরা দেখলাম কিভাবে গমের দাম, ভোজ্য তেলের দাম এবং সারের দাম রকেটের গতিতে বেড়ে গেল, কারণ রাশিয়া এবং ইউক্রেন ছিল বিশ্ববাজারের অন্যতম বড় সাপ্লায়ার। এই যে সাপ্লাই চেইন শক, এটি একটি নিখুঁত প্যাটার্ন। যখনই ভূরাজনৈতিক গুরুত্বপূর্ণ কোনো অঞ্চলে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজে, তখনই আমাদের মতো আমদানি নির্ভর দেশগুলোকে সবচেয়ে চড়া মূল্য চোকাতে হয়।
মধ্যপ্রাচ্য হলো বিশ্বের জ্বালানি সরবরাহের হার্টবিট, আর এই হার্টবিট যখন অনিয়মিত হয়ে পড়ে তখন বাংলাদেশের মতো অর্থনীতির কার্ডিয়াক অ্যারেস্ট হওয়াটা শুধু সময়ের ব্যাপার। ইতিহাস আমাদের বারবার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে পরাশক্তিগুলোর এই ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার শেষ পর্যন্ত উন্নয়নশীল দেশগুলোর ঘাড়েই সবচেয়ে বড় ঋণের বোঝা চাপিয়ে দেয়। আমরা অতীতেও প্রস্তুত ছিলাম না এবং দুর্ভাগ্যজনকভাবে আজকের এই নতুন সংকটেও আমরা কাঠামোগতভাবে ততটাই ভঙ্গুর হয়ে গেছি। দর্শক, চলুন এবার ইমোশন সরিয়ে রেখে একটু লজিক আর টাকার অঙ্ক নিয়ে কথা বলি। এই যুদ্ধের ফলে আসলে লাভবান হচ্ছে কারা? কারা এই পর্দার আড়ালের নায়ক বা মাস্টারমাইন্ড? প্রথমেই আসা যাক গ্লোবাল মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের দিকে। যখনই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে তখন সবচেয়ে বেশি খুশি হয় অস্ত্র প্রস্তুতকারী বিশাল কর্পোরেশনগুলো। লকহিড মার্টিন, রেথিয়ন বা বোয়িংয়ের মতো কোম্পানিগুলোর শেয়ারের দাম যুদ্ধের খবর শোনা মাত্রই তরতর করে বাড়তে থাকে। কারণ ইসরায়েলকে মিসাইল ডিফেন্স সিস্টেম আপগ্রেড করতে হবে, সৌদি আরবকে নতুন রেডার কিনতে হবে, আর আমিরাতকে কিনতে হবে ফাইটার জেট। বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্রের বাজার নিমিষেই চাঙ্গা হয়ে ওঠে। দ্বিতীয়ত, একটু খেয়াল করে দেখুন এই পুরো জিওপলিটিক্যাল গেমে জ্বালানির বিকল্প সাপ্লায়ার হিসেবে কারা ফায়দা লুটছে। ইরান এবং রাশিয়ার উপর যখন পশ্চিমা স্যাংশন বা নিষেধাজ্ঞা থাকে তখন তারা আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য ভাঙতে মরিয়া হয়ে ওঠে। এই প্রক্রিয়াকে অর্থনীতিবিদরা বলেন ডি ডলারাইজেশন। ব্রিক্স জোটের দেশগুলো, বিশেষ করে চীন এবং রাশিয়া, খুব নীরবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ডলারের বিকল্প হিসেবে নিজেদের মুদ্রায় লেনদেন বাড়ানোর চেষ্টা করছে। আর এই গেম অফ থ্রোনসের মাঝখানে পিষ্ট হচ্ছি আমরা যারা ডলার সংকটে ঢুকছি, IMF এর ঋণের কিস্তি শোধ করতে যাদের ঘাম ছুটে যাচ্ছে, তারা এই আন্তর্জাতিক খেলাগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আর কিছুই নেই। মধ্যপ্রাচ্যে যে মিসাইলটি ফাটছে তার খরচ দিন শেষে কিন্তু তৃতীয় বিশ্বের সাধারণ মানুষকেই বহন করতে হচ্ছে তাদের প্রতিদিনের বাজার খরচের মাধ্যমে। এতক্ষণ আমরা তেলের দাম, ডলারের রাজনীতি আর আন্তর্জাতিক কূটনীতি নিয়ে অনেক ভারী ভারী কথা বললাম। আপনারা হয়তো ভাবছেন এই পর্যন্তই বুঝি সংকটের শেষ, কিন্তু ভয়ের আসল কারণ এটা নয়। আসল ভয়াবহতা লুকিয়ে আছে আমাদের অর্থনীতির দুটি প্রধান লাইফলাইনের ওপর, আমাদের রেমিটেন্স এবং আমাদের তৈরি পোশাক শিল্প বা RMG সেক্টরে। একটু গভীরভাবে চিন্তা করুন তো, বর্তমানে প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি অভিবাসী বিদেশে কর্মরত। এর মধ্যে অন্তত 60 লাখ মানুষই ঘাম ঝরাচ্ছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার বা কুয়েতের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এই যুদ্ধ যদি বড় আকার ধারণ করে তবে এই লাখ লাখ মানুষের কর্মক্ষেত্রের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়াবে? ইতিমধ্যেই সংঘাতের জেরে বাংলাদেশ থেকে অন্তত 200 ফ্লাইট বাতিল হয়ে গেছে। যাদের নতুন ভিসা নিয়ে যাওয়ার কথা ছিল তারা এয়ারপোর্টে আটকা পড়ে আছেন। 90-এর দশকের শুরুতে কুয়েত যুদ্ধের সময় হাজার হাজার বাংলাদেশিকে যেভাবে খালি হাতে সর্বশান্ত হয়ে দেশে ফিরে আসতে হয়েছিল, সেই ভয়াবহ স্মৃতির পুনরাবৃত্তি যদি আজ ঘটে তবে সেই বিশাল বেকার জনসমুদ্রকে জায়গা দেওয়ার ক্ষমতা কি বাংলাদেশের অর্থনীতির আছে? অন্যদিকে পোশাক খাতের অবস্থা আরও শোচনীয়। আমাদের পোশাকের বড় বাজার ইউরোপ, কিন্তু লোহিত সাগর ঝুঁকিপূর্ণ হওয়ায় শিপিং কোম্পানিগুলো এখন যুদ্ধকালীন ঝুঁকি ভাতা আরোপ করছে। এর ফলে জাহাজে পণ্য পরিবহনের খরচ কয়েক গুণ বেড়ে যাচ্ছে, শিপমেন্ট বা লিড টাইম অনেক বেড়ে যাচ্ছে। ইউরোপের বায়াররা যখন দেখবে বাংলাদেশ থেকে পণ্য নিতে দেরি হচ্ছে এবং খরচ বাড়ছে, তখন তারা খুব সহজেই ভিয়েতনাম বা কম্বোডিয়ার মতো বিকল্প বাজারে চলে যাবে। অর্থাৎ একদিকে রেমিটেন্সের পথ শুরু হচ্ছে, অন্যদিকে রপ্তানি আয়ের দরজা বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। এটি শুধু কোনো সাধারণ সংকট নয়, এটি আমাদের অর্থনীতির জন্য রীতিমতো একটি নিখুঁত ধ্বংসযজ্ঞের প্রস্তুতি। তাহলে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে? ধরুন আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের প্রবল চাপে খুব দ্রুত একটি কূটনৈতিক সমাধান বা যুদ্ধবিরতি হয়ে গেল, হরমুজ প্রণালী বন্ধ হলো না, শুধু কিছুটা কড়াকড়ি থাকলো। সেক্ষেত্রে তেলের দাম হয়তো সাময়িকভাবে 90 বা 95 ডলারে গিয়ে আবার স্থিতিশীল হয়ে যাবে। বাংলাদেশ সরকার হয়তো দ্রুত কিছু বিকল্প দেশ থেকে, যেমন রাশিয়া বা এশিয়ার অন্য কোনো উৎস থেকে কিছুটা সাশ্রয়ী মূল্যে জ্বালানি চুক্তিতে যেতে পারবে। দেশের ভেতরে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন কিছুটা বাড়লেও তা হয়তো মানুষের সহনশীলতার একেবারে বাইরে চলে যাবে না। রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক গতিতেই চলতে থাকবে। এটি হলো আমাদের আশার জায়গা। কিন্তু বাস্তবতার নিরিখে আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। ধরুন ইরান যদি সত্যি সত্যিই হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য আটকে দেয়, তবে বিশ্ববাজারে অপরিশোধিত তেল খুব সহজেই 120 থেকে 150 ডলার ছাড়িয়ে যেতে পারে। এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে দেখা দেবে ভয়াবহ স্ট্যাগফ্লেশন, অর্থাৎ একদিকে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, অন্যদিকে সারের দাম বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে যাবে, যার ফলে দেশে খাদ্য নিরাপত্তার তীব্র ঝুঁকি তৈরি হবে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে যদি লাখ লাখ প্রবাসী কর্মী কাজ হারিয়ে দেশে ফিরতে শুরু করেন, তখন সামাজিক অস্থিরতা চরম আকার ধারণ করবে। ওষুধের কাঁচামাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছুর সাপ্লাই চেইন ভেঙে পড়বে। সরকারকে তাই এখনই বসে থাকার সুযোগ নেই। জ্বালানি আমদানির বহুমুখীকরণ, বৈদেশিক মুদ্রার কঠোর রিজার্ভ ব্যবস্থাপনা এবং রেমিটেন্সের জন্য বিকল্প বাজার, যেমন পূর্ব এশিয়া বা ইউরোপে জনশক্তি রপ্তানির দ্রুত উদ্যোগ নিতে হবে। দর্শক,
আজকের এই আলোচনায় আমরা দেখলাম মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু আর অস্ত্রের লড়াই নেই, এটি পরিণত হয়েছে একটি বৈশ্বিক অর্থনৈতিক স্নায়ুযুদ্ধে। আর এই যুদ্ধে বাংলাদেশের মতো দেশগুলোর টিকে থাকা নির্ভর করছে আমাদের দূরদর্শিতা এবং সঠিক প্রস্তুতির উপর। ইতিহাস সাক্ষী, বিপদের সময় যারা আগে থেকে প্রস্তুত থাকে তারাই টিকে যায়। এখন আপনাদের কাছে আমার একটি সরাসরি প্রশ্ন, দেশের অর্থনীতি যেদিকেই যাক না কেন, এই সম্ভাব্য বৈশ্বিক মন্দা এবং চরম মূল্যস্ফীতির হাত থেকে বাঁচতে আপনি ব্যক্তিগতভাবে আপনার ফাইন্যান্স বা টাকা পয়সা কিভাবে ম্যানেজ করার কথা ভাবছেন? আপনি কি খরচ কমাচ্ছেন নাকি আয়ের নতুন কোনো উৎস খুঁজছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আলোচনাটি যদি আপনাদের চিন্তার খোরাক যোগায় তবে ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, আন্তর্জাতিক ভূরাজনীতি এবং অর্থনীতির এমন আরও অনেক না বলা সত্যি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখুন দেশজগৎ নিউজ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।